আমি তোমাদের তিয়াশা দিদি। আগের দুটো ভিডিওতে আমি পরপর চ্যাপ্টার ধরে ক্লাস 10-এর পড়ানো শুরু করেছি। সেখানে আগের দুটো ভিডিওতে শেষ চ্যাপ্টারের বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের বিভিন্ন মেথড নিয়ে আমরা আলোচনা করেছি। দুটো ভিডিওই চ্যানেলে আছে, তোমরা একটুখানি দেখে নিও। আমি বাদবাকি যে টপিকগুলো বাকি রয়েছে শেষ চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সংরক্ষণের চ্যাপ্টারটা, সম্পদ আর তার সংরক্ষণ, তার একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের টপিকটা আরও সহজ। তোমরা প্রত্যেকে জানো, শুধু একবার যখন অবসর সময়ে বসে থাকবে, যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করবে, সেই সময় একবার 10-15 মিনিট টাইম দিয়ে শুনে নিও, পুরো জিনিসটা রিভিশন হয়ে যাবে। আজকে আমরা কি পড়ব দেখো, এখানে বোর্ডে অনেক কিছু লেখা আছে, তবে পড়াতে পড়াতে বোর্ডের জিনিসগুলো দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। এই পুরো বোর্ড ওয়ার্কটা আমি যা যা লিখেছি সমস্তটুকু ভিডিওর শেষে আপলোড করে দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নিও, বা ওই ভিডিওর শেষে যে বোর্ড ওয়ার্কটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে তোমরা আমার কথাগুলো একটু শুনো। প্রথম যে টপিক আজকে সেটা হচ্ছে পরিবেশ দূষণ। দূষণ মানে কি, পলিউশন মানে কি? আমরা সকলে জানি পলিউশন বা দূষণ মানে হচ্ছে এমন কিছু অবাঞ্ছিত বা ক্ষতিকারক পদার্থ মিশ্রিত হয়েছে যার জন্য ধরো আমাদের মানুষ ছাড়াও বিভিন্ন প্রজাতি, উদ্ভিদ, মাটি, বিভিন্ন তোমার জলজ জীব, এছাড়াও হচ্ছে তোমার বিভিন্ন অট্টালিকা, স্মৃতিসৌধ, এদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে সেটাই হচ্ছে দূষণ বা পলিউশন। তোমাদের সিলেবাসে, তোমাদের চ্যাপ্টারে 4 ধরনের দূষণ দেয়া আছে। প্রথম হচ্ছে বায়ু দূষণ, তারপরে হচ্ছে জল দূষণ, তারপরে হচ্ছে মৃত্তিকা দূষণ, আর লাস্ট হচ্ছে শব্দ দূষণ। দেখো, দূষণ কাকে বলে যদি আমরা জানি, বা দূষণের যদি আমরা একটা জেনারেল ধারণা রাখি, তাহলে বাকিগুলো শুধু গল্পের মতো করে একবার পড়ে নিলেই হয়ে যাবে। তোমাদের আর কিন্তু আলাদা করে লাইন বাই লাইন ধরে ধরে মুখস্থ করতে হবে না। বায়ু দূষণ আমরা কাকে বলবো? বায়ুর মধ্যে কোনো অবাঞ্ছিত বা ক্ষতিকারক পদার্থ মিশে গেছে, যেটা মানব স্বাস্থ্যের ওপর, দেখো পরপর পয়েন্টগুলো লেখা আছে, মৃত্তিকার যারা উপকারী অণুজীব আছে তাদের, উদ্ভিদ, প্রাণী, স্মৃতিসৌধের ক্ষতি করছে, তখন সেটা হয়ে যাচ্ছে বায়ু দূষণ। এবার বায়ু দূষণের কি কি কারণ হতে পারে? তোমরা তো এই মুহূর্তে আমাকে ওপার থেকে দেখছো, আমার সামনে বসে নেই। আমার সামনে যদি থাকতে, আমি যদি জিজ্ঞাসা করতাম, দেখতে নিজেরাই উত্তরগুলো দিতে পারছো। আমরা সেই ছোট্টবেলা থেকে জেনে এসেছি বায়ু দূষণের কারণ কি কি। ধরো এই যে এত যানবাহন, চারিপাশে এত গাড়ি চলছে, এত বড় বড় গাড়ি চলছে, 4 চাকা 2 চাকা, এই সমস্ত গাড়িগুলো থেকে দূষিত এবং ক্ষতিকারক ধোঁয়া নির্গত হচ্ছে, যেগুলো বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করছে। এছাড়াও কি কলকারখানা। আর এখন এত বেশি জনবসতি বেড়ে গেছে, এত বেশি মানুষের সংখ্যা বেড়ে গেছে, আগে আমরা দেখতাম যে জনবসতি থেকে দূরে কোনো একটা ফাঁকা জায়গায় কলকারখানা স্থাপিত হয়েছে, কিন্তু এখন জনবসতির ভিতরেই কলকারখানা স্থাপন করতে বাধ্য হয় আর কি মানুষজন। তো এই কলকারখানা থেকে যে সমস্ত ক্ষতিকারক দূষিত গ্যাসগুলো বেরোয়, সেই গ্যাসগুলোও কিন্তু বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। এছাড়া দেখো আর কি কি টপিক রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি। আমি এর পরের ভিডিওতে গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ডিটেলস আলোচনা করব। গ্রিন হাউস গ্যাসগুলো আপাতত তোমরা জেনে রেখো, CH4 আছে, ওজোন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, CFC আছে, সব থেকে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস ক্লোরোফ্লোরোকার্বন। এই যে দেখো, এখন এত গরম আমাদের বেড়ে গেছে যে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে ফ্রিজ রয়েছে। এই ফ্রিজ থেকে, এসি থেকে CFC গ্যাস নির্গত হয়। এই সমস্ত গ্যাসগুলো কি করছে, প্রকৃতিতে বেড়ে যাওয়ার ফলে প্রকৃতির এই যে ক্ষতিকারক পদার্থ, সেগুলোকে এই গ্যাসগুলো ধারণ করে বায়ুর সাথে মিশিয়ে দিচ্ছে, বায়ুকে দূষিত করছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এখান থেকে আসে, SPM। দেখো এখানে লেখা আছে, তোমরা শেষে দেখে নিও, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কাকে বলে? এই যে ধরো যানবাহন থেকে বিভিন্ন ধোঁয়া নির্গত হচ্ছে, কলকারখানার ধোঁয়া নির্গত হচ্ছে, তার মধ্যে যে দূষিত পদার্থ রয়েছে, সেই পদার্থগুলোর কার্বন কণা 10 মাইক্রোমিটারেরও থেকে ছোট হয়, ক্ষুদ্র হয়, সেগুলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। কারণ খুব ছোট ছোট কণা তো খুব সহজেই আমাদের নাসারন্ধ্র ভেদ করে আমাদের ফুসফুসে চলে যায়, অ্যালভিওলাইতে চলে যায়, গিয়ে ফুসফুসের নানান সমস্যা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নানান ধরনের সমস্যা তৈরি করে। তাহলে এগুলোকে বলা হয় SPM। এগুলো গ্যাসীয় পদার্থ হতে পারে, এরোসল হতে পারে। SPM থেকে কিন্তু আলাদা করে প্রশ্ন আসে। তাহলে এই সমস্ত কারণেই বায়ু দূষণ ঘটছে।
এবার তোমরা 4টে দূষণের ক্ষেত্রেই দেখো, যদি দূষণের কারণগুলো আমরা খুব ভালো করে জেনে যাই, তাহলে সেখান থেকে কিন্তু দূষণের কি প্রতিকার বা কিভাবে আমরা দূষণটাকে কন্ট্রোল করতে পারি সেটা আলাদা করে পড়ার কোনো দরকার নেই। কলকারখানার ধোঁয়া থেকে বায়ু দূষণ ঘটে, তাহলে কলকারখানার ধোঁয়া জনবসতি থেকে দূরে কলকারখানা স্থাপন করতে হবে, বা কলকারখানার ধোঁয়াকে কিছুটা পরিশুদ্ধ করে বাতাসে ছাড়তে হবে যাতে দূষণটা কিছুটা হলেও কম ঘটে। যানবাহনের ধোঁয়া, এর জন্য ওয়েট স্ক্রাবার মেশিন আছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার আছে। এখন তোমরা দেখবে যে কোনো 4 চাকা গাড়িতে বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে সাথে ধোঁয়া পরিশোধনকারী কেন্দ্র থাকে, সেখানে ধোঁয়াটাকে পরিশুদ্ধ করতে হয় যে ধোঁয়াটা কতটা দূষিত। যদি ধোঁয়াটা একটা নির্দিষ্ট রেঞ্জের থেকে বেশি দূষিত হয় তাহলে সেই গাড়িগুলোকে কিন্তু চলাচল করার জন্য অনুমতি দেওয়া হয় না। তাহলে সেই যানবাহনের ধোঁয়াকে আমরা যদি যন্ত্রপাতিগুলোর সাহায্যে অপেক্ষাকৃত কম দূষিত করে বাতাসে ছাড়তে পারি তাহলে বায়ু দূষণও কম হবে। এছাড়া আমাদের দেখতে হবে যে SPM যাতে বায়ুর সাথে কম মেশে। এগুলোই হচ্ছে, জানো, এমন অনেক দেশ আছে, জাপান আছে, এমন অনেক দেশ আছে যারা পরিবেশের ব্যাপারে সচেতন। সেই সমস্ত দেশে মাসে একটা দিন কি সপ্তাহে একটা দিন করে কেউ কোনো নিজস্ব ট্রান্সপোর্ট ইউজ করে না, মানে ব্যক্তিগত গাড়ি ইউজ করে না, তারা সবাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। এবার ভাবো, একটা বাসেতে যদি 100 জন লোক যায়, আর 100 জন লোক যদি আলাদা আলাদা করে প্রত্যেকে নিজের নিজের গাড়ি বা বাইক বা মোটরসাইকেল যে কোনো এই ধরনের যানবাহন ব্যবহার করে, তাহলে কিন্তু ওই ক্ষতিকারক দূষিত ধোঁয়া বেরোনোর পরিমাণটা অনেক বেড়ে যাবে। সেই জন্য পাবলিক ট্রান্সপোর্টের ওপরে এই সমস্ত উন্নত দেশগুলোতে জোর দেওয়া হয়। সাইকেলের ব্যবহার, আগে তোমরা প্রত্যেকে সাইকেলে করে পড়তে যেতে, সাইকেলে করে স্কুলে যেতে। এখন দেখো এই যে মোটর বাইক বলো, স্কুটি বলো, এগুলোর ব্যবহার অনেক বেড়ে গেছে। সেটা যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, আমাদের শরীরের ব্যায়াম হচ্ছে না, আমাদের ওজন বেড়ে যাচ্ছে, সেরকম এগুলো কিন্তু এই ক্ষতিকারক গ্যাসও নির্গত করছে, যেটা বাতাসের সাথে মিশে বায়ুকে দূষিত করছে। তাহলে এগুলো একটু দেখে যদি আমরা বাইসাইকেলের ব্যবহারটা বাড়াতে পারি তাহলে এই বায়ু দূষণ কমানো যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যেটা আমি শেষে বলছি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে গাছ লাগাতে হবে। অরণ্য ধ্বংস করা যাবে না, গাছ লাগাতে হবে। গাছই একমাত্র এই দূষিত পদার্থগুলো কমিয়ে বিশুদ্ধ অক্সিজেন বাতাসে ছেড়ে বাতাসের সাথে মিশিয়ে বাতাসকে শুদ্ধ করবে। ঠিক আছে, বোঝা গেল। এর পরের পয়েন্ট দেখো, জলদূষণ। এটা তো আরও সহজ। এই যে আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল সার ব্যবহার করছি, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করছি, সেগুলো বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে কাছাকাছি যে ডোবা আছে, পুকুর আছে, নদী নালা আছে, সেখানে মিশছে। গৃহস্থালির বিভিন্ন আবর্জনা জলের সাথে মিশে জলকে দূষিত করছে। তোমরা একটুখানি যেখানে খুব ঘন জনবসতিপূর্ণ সেখানে দেখবে যে পুকুরে গবাদি পশুদের চান করানো হচ্ছে, গরু, মোষ, ছাগল চান করানো হচ্ছে, সেই পুকুরেই বাসন মাজা হচ্ছে, সেই পুকুরেই নিজেরাও মানুষ চান করছে, মলমূত্র অনেক সময় ত্যাগ করছে, সেই পুকুরের জলই আবার ঠিকমতো পরিশুদ্ধ না করে মানুষ পান করছে। ফলে এই দূষিত যে পদার্থগুলো সেগুলো মানুষের শরীরের মধ্যে ঢুকছে। কলকারখানা থেকে বিভিন্ন তরল দূষিত পদার্থ বেরোয়, রাসায়নিক পদার্থ যেগুলো ভীষণ ক্ষতিকারক, সেগুলোও জলের সাথে গিয়ে নদী নালার সাথে, ড্রেনের সাথে গিয়ে জলের সাথে মিশে জলকে দূষিত করছে। জলদূষণের কী কী ক্ষতিকারক প্রভাব হয়? বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব যেরকম বললাম, যে পশু পাখির ক্ষতি হয়, আমাদের শরীরের মধ্যে ঢুকে গেলে আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ হয়, হাঁপানি হয়, বংক্রাইটিস হয়, বিভিন্ন দেখবে তোমরা এরপরে অ্যাসিড বৃষ্টি পড়বে, সেখানে দেখবে যে ক্ষতিকারক পদার্থগুলো বৃষ্টির জলের সাথে মিশে বৃষ্টির জলের সাথে পড়লে অট্টালিকা, তাজমহল, ঐতিহাসিক স্মৃতিসৌধ, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটিতে যে উপকারী জীবগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেরকম জলদূষণের ফলেও আমাদের শরীরের ওপর, মানব স্বাস্থ্যের ওপর নানান ধরনের প্রভাব পড়ছে। বিভিন্ন জলবাহিত রোগ, আমাশয় বলো, কলেরা বলো, এগুলোতে আমরা আক্রান্ত হয়ে পড়ছি। জলজ জীবেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটির সাথে মিশে গিয়ে মাটির উর্বরা শক্তিকে নষ্ট করছে, বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে। 3 নম্বরে কি আছে দেখো, মাটি দূষণ। একই ব্যাপার, এই অতিরিক্ত কীটনাশক, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে মাটির মধ্যে নাইট্রোজেন সংবন্ধনকারী বা অন্যান্য যে উপকারী যে জীবগুলো রয়েছে, কেঁচো রয়েছে, যাকে তোমার কৃষকের বন্ধু বলা হয়, এরা মারা যাচ্ছে। এরা মারা যাওয়ার ফলে মাটির উর্বরা শক্তি কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে মাটির সাথে মিশে থাকা উপকারী জীবগুলোর মৃত্যু ঘটছে এই অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের ফলে। এছাড়া কি হচ্ছে দেখো, আমাদের গৃহস্থালির যে সমস্ত আবর্জনা, সেগুলো মাটির সাথে মিশে মাটিকে দূষিত করছে।
তাহলে এই দিকগুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, রাসায়নিক সারের পরিবর্তে বায়ো ফার্টিলাইজার, জৈব সার ব্যবহার যদি একটু বাড়াতে পারি, এমন কিছু কীটনাশক বা রাসায়নিক সার মাটিতে ব্যবহার করলাম না যেগুলো মাটির উপকারী জীবগুলোকে মেরে ফেলে, তাহলেই আস্তে আস্তে মাটি দূষণের হাত থেকে রক্ষা করা যাবে, মাটির উর্বরা শক্তি বাড়বে। আচ্ছা, এখানে দেখো 3টে জিনিস আমি লিখে রেখেছি, পারদ থেকে মিনামাটা, সীসা থেকে ডিসলেক্সিয়া এবং ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ হয়। এই ধাতুগুলো মাটির সাথে মিশে, জলের সাথে মিশে আমাদের দেহে, মানব শরীরে এরকম প্রচণ্ড ক্ষতিকারক রোগগুলো কিন্তু তৈরি করে। আর লাস্ট দেখো শব্দ দূষণ। শব্দ দূষণের কথা আর কি বলবো, আমার বাড়ি হচ্ছে একদম রাস্তার মোড়ে, একদম রাস্তার মেন জাংশনে আমার বাড়ি। সারা দিন গাড়ি ঘোড়া যায়, রাত্রির 2টোতেও যেভাবে বড় বড় লরি গাড়ি যায়, ভোর 6টাতেও যায়, সারা দিন যায়। এই যে সারা দিন অতিরিক্ত শব্দ, আমরা মোটামুটি 100 ডেসিবেলের নিচে শব্দ, 100ও নয়, 65 থেকে 70 ডেসিবেল পর্যন্ত শব্দ আমাদের কানের জন্য সহ্য আমরা করতে পারি। এর বেশি শব্দ 100 ডেসিবেলের কাছাকাছি বা তার থেকে যদি বেশি হয়ে যায়, আমাদের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এছাড়া তো বিরক্ত হওয়া, মাথা ব্যথা, তার থেকে নানান ধরনের সিমটম, ঘুম না হওয়া, এই সমস্ত প্রবলেমগুলো তো রয়েছেই, কিন্তু শ্রবণ ক্ষমতা পর্যন্ত আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তাহলে যানবাহনের হর্নের শব্দ, কলকারখানার শব্দ, আর ওই যে মাইক বাজছে, এই যে লাউড স্পিকার বাজছে, এত জোরে জোরে ডিজে বাজছে, শব্দবাজির আওয়াজ, এই সমস্ত কিছু শব্দ দূষণ ঘটায়। তাহলে এইটুকু ভিডিওতে, আমার এই ভিডিওটাতে, একটা ভিডিও তো খুব বেশি লেন্দি করা যায় না, তাহলে তোমাদেরই শুনতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। এই ভিডিওতে আমরা কি পড়লাম, দূষণ কাকে বলে, পরিবেশ দূষণের সংজ্ঞা পড়েছি, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণের কারণ পড়েছি। কারণ জানলেই আমরা সেগুলোকে কি করে কন্ট্রোল করা যাবে, আমার পরীক্ষায় খারাপ রেজাল্ট কেন হচ্ছে সেই কারণটা যদি আমি জানি, তাহলেই আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট যাতে না হয় সেই সলিউশনটা বের করতে পারবো। এখানেও তাহলে তাই। এবং এই দূষণগুলো আমাদের শরীরের ওপর কি ক্ষতিকারক প্রভাব ফেলে, শুধু মানুষের শরীরের ওপর নয়, উদ্ভিদ, প্রাণী, বাস্তুতন্ত্র, অট্টালিকা, সৌধ, জল, জলজ জীব, মাটির মধ্যে থাকা জীব, সবার ক্ষতি করে এই পরিবেশ দূষণ। সেই জন্য পরিবেশ দূষণ শুধুমাত্র পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখে নাম্বার পাবো এই কারণে নয়, পরিবেশ দূষণ কিন্তু আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো, নিজেরা আশেপাশে যে পরিবেশে রয়েছি, বাস্তুতন্ত্রে রয়েছি, সেটাকে কিভাবে বাঁচাবো সেটা জানার জন্য পরিবেশ দূষণ খুব গুরুত্বপূর্ণ। আর প্রশ্ন তো এখান থেকে আসবেই, পরিবেশ দূষণ কাকে বলে, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণের কারণ কি, প্রতিকারের উপায় কি, মানব স্বাস্থ্যের উপর প্রভাবটা বেশি ভালো করে পড়বে, বাদবাকি প্রভাব দিতে পারে। আর ছোট প্রশ্নের মধ্যে পারদ থেকে কোন ধরনের রোগ হয়, পারদের বিষক্রিয়ায়, সীসার বিষক্রিয়ায় কোন ধরনের রোগ হয়, ডিসলেক্সিয়া, আমরা সবাই তারেজামিন পার পড়েছি, ঈশান আবাস্তির কথা পড়েছি। যখন কোনো একটা শব্দ পড়তো, বিটাকে ডি দেখতো, মনে হতো শব্দগুলো ডান্সিং, নাচ করছে, এই পঠনজনিত সমস্যাকে ডিসলেক্সিয়া বলা হয়। এছাড়া আমরা দেখেছি ক্যাডমিয়াম থেকে ইটাইয়ের মতো রোগ হয়। এইগুলো ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এসপিএম কাকে বলে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। এর পরের ভিডিওটাতে আমি অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস প্রভাব, এছাড়াও তোমার ইউট্রোফিকেশন বলে একটা শব্দ দেখো এখানে লেখা আছে, বিওডি, সিওডি, গ্রিন হাউস বললাম, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা।